57 জন অফিসার শহীদ হয়েছিল ওই দিন, এবং আমি বেঁচে যাওয়ার মধ্যে অনেকে বেঁচে গেছেন, তার মধ্যে আমি একজন। কিন্তু আমার পরবর্তীতে আমার যে অবস্থা করা হয়েছে সরকার কর্তৃক, তাতে মনে হতো ওই সময় আমি যদি 58 জনের মধ্যে একজন হতাম, ওটাই ভালো ছিল। কারণ যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ চলে গেছেন, কিন্তু আমরা যে বেঁচে ছিলাম, এবং 1 মার্চ সেনাকুঞ্জে আমি ওখানে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিয়েছিলাম, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। ওই সময় আপনারা হয়তো জানেন না, আমার বক্তব্যটি ওই সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এটা সারা পৃথিবীতেই প্রচার করা হয়েছিল, এবং সেই কারণে আমি একদিকে ওখানে বেঁচে যাওয়ার অপরাধী, আরেক দিক থেকে আমি ওই দিনকে কথা বলার জন্য আমাকে বিভিন্নভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তখন আমার প্রায় মনে হতো আমার মরে যাওয়াই ভালো ছিল। যা হোক, ওই দিনের ঘটনা যদি আমি সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা। আপনারা সবাই জানেন যে 24 তারিখে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল 24 তারিখে। প্রধান যে প্যারেডটা কিন্তু 24 তারিখে হয়েছিল। আপনাদের একটা ক্লু আমি আজকে দিচ্ছি, বিডিআর এ অনেক অনুষ্ঠান হয়েছে, কোনোদিন কিন্তু বাংলাদেশ টেলিভিশন সরাসরি প্রচার করে নাই। কিন্তু ওই দিনের 24 তারিখে যে প্যারেডটা হয়েছিল, যেটার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু টিভিতে প্রকাশ করা হয়েছে, ডাইরেক্ট প্রচার করা হয়েছে। এটা কেন করা হয়েছিল আমি এখন পর্যন্ত এটা বের করতে পারি না। কারণ বিএমএ তে যে সবচেয়ে বড় প্যারেড কমিশন হয়, সেটাও কিন্তু টিভিতে সরাসরি প্রচার করা হয় না। আমি 23 তারিখে দুপুরে ভাত খাচ্ছিলাম, ওই সময় আমার কাছে টেলিফোন আসলো। আমি যেহেতু জীবন কমিউনিকেশন ছিলাম, ওখানে কমিউনিকেশনটা আমি দেখতাম। আমাকে টেলিফোন করে বলা হলো যে তাড়াতাড়ি আসো, ডেডিকেটেড লাইন দিতে হবে, বিটিভি আসবে, এটা আগামীকালে অনুষ্ঠানটা প্রচার করা হবে। এটা কিন্তু কোনো লেটার ফেটার কিচ্ছু ছিল না কিন্তু। তো আমি তাড়াতাড়ি আসলাম, এসে আবার এক্সচেঞ্জের মাধ্যমে আমি ওই বিটিভি কে সরাসরি 2টা ডেডিকেটেড লাইন দিলাম, যেটার মাধ্যমে তারা ওই 24 তারিখে প্যারেডটা প্রচার করবে। কিন্তু আমি কিন্তু এটা সবাইকে প্রশ্ন করেছি, এরপরেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওই প্যারেডে গিয়েছেন, সেটা কিন্তু প্রচার করা হয় না টিভিতে, কিন্তু ওইটা কিন্তু প্রচার করা হয়েছিল। এটার কারণ কি? এর 2টা কারণ হতে পারে। যে 24 তারিখের প্যারেডটার টিভি একটা শক ইফেক্ট হিসাবে কাজ করেছে, যাতে যদি কোনো অঘটন ঘটাতে চায়, কারণ ওই দিনকে তো প্ল্যান ছিল না 24 তারিখে ঘটনাটা ঘটানোর, যদি না ঘটায় সেই কারণেই হয়তো সরাসরি টিভিতে এটা প্রচার করা হয়েছিল। নাহলে আজ পর্যন্ত কিন্তু টিভিতে সরাসরি কোনো প্রোগ্রাম কিন্তু বিডিআর এর প্রচার করা হয় নাই। 25 তারিখে আমাদের দরবারটা কিন্তু হওয়ার কথা ছিল সকাল 8টায়। আপনারা এখানে শহীদ পরিবার যারা আছেন অনেকেই জানেন যে 24 তারিখ রাত্রে যে টাট্টু শোটার ফাইনাল রিহার্সাল হয়েছিল অনেক রাত পর্যন্ত, ওইখানে আমরা সবাই গ্রাউন্ডের থেকে আস্তে আস্তে 12টা সাড়ে 12টা, এবং যারা আমাদের লোকজন ছিল, বিশেষ করে আমি যেহেতু আমাদের পি ইকুইপমেন্টটা আমার ইউনিট দিত, সেই কারণে আমি আসছি অনেক রাতে। এইটা যে 8টা থেকে পরবর্তীতে 9টায় হয়েছে, এটা কিন্তু আমি জানতাম না। তো যথারীতি সকালবেলায় যখন আমার গাড়ির রাষ্ট্র নিতে আমার রানার বললো, স্যার এই দরবার পিছিয়ে 9টায় হয়েছে। তাই বললাম এটা কখন হলো? বলে স্যার রাত্রে এটা অর্ডার হয়েছে, আদেশ হয়েছে। তো যাই হোক, আমি অফিসে রিং করলাম, বললো হ্যাঁ স্যার 9টায়। তো আমি যেহেতু রেডি হয়ে গেছি, আমি আর দেরি না করে আমি অফিসে চলে গেছি। অফিসে যাওয়ার পরে আমার কোর্সমেটই ছিল আমার কমিউনিকেশন ডাইরেক্টরের পরিচালক। তো তাকে আমি বললাম, তুই যাওয়ার সময় আমাকে দরবারে নিয়ে যাস, আমি আর আমার গাড়ি আলাদাভাবে নেব না। ও বললো আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই এখন যে আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, উনি আমাকে কল করলেন। উনি কল করে বললেন যে জামান তুমি কি আজকে পেপার দেখেছো? আমি বললাম না স্যার, একটা পেপার দেখেছি আমাদের সময়, বাকি সব পেপার দেখি নাই। তো উনি আমাকে বললেন যে
নয়া দিগন্ত পেপারে দেখো তোমার একটা ভালো ছবি আসছে, এবং তুমি রাইফেলস পদক, আমি ওই দিনকে হায়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম 24 তারিখ প্যানেলে। তো উনি আমাকে কংগ্রেচুলেট করে টেলিফোন রেখে দিলেন। এরপরে কিন্তু আমি আর মশিউর, আমার কোর্সমেট, আমার খুব ক্লোজ কোর্সমেট, আমরা দরবারে গেলাম। দরবারে যেহেতু আমি যেটার জন্য গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড হায়েস্টটা পেয়েছিলাম, ওই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের আরো যারা রাইফেলস মেডেল যেটা ডিজি কর্তৃক পাবে, তারাও বিভিন্ন ইউনিট থেকে আসছিল। তাদের সাথে আমি কথা বলতে বলতে, কর্নেল আজম স্যার ছিলেন, আরো অনেকে ছিলেন, সবার সাথে বসে আমরা গল্প করতেছিলাম। এর মধ্যে ঠিক যখন 9টা বাজার 2-3 মিনিট আগে, 5 মিনিট আগেই আমার কোর্সমেট, আরেক কোর্সমেট এলাহি কর্নেল মুজিব স্যারকে প্যারেড হস্তান্তর করল। I am extremely sorry. মুজিব স্যার প্যারেডটা নেওয়ার পরে আমরা সবাই অপেক্ষা করতেছি যে ডিজি আসবেন। আপনাদের এখানে একটা কথা আমি বলে রাখি, ওই সময় আমরা জানতাম না, ডিজি যখন অফিসে ছিলেন তখনই কিন্তু ডিজির অফিস থেকে মাত্র 50 গজ দূরে আমাদের মেইন কোয়ার্টার গার্ড, যেখানে আমাদের ফার্স্ট লাইন অ্যামুনিশন সহকারে অস্ত্র কোয়ার্টার গার্ডে ছিল। উনি আসার আগেই কিন্তু এই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য রিবেল গ্রুপ, যারা ওই দিনকে যে অঘটন ঘটিয়েছে, এটা কিন্তু ডিজি মহোদয় যখন অফিসে ছিলেন তখনই কিন্তু এটা দখল করে নিয়েছিল। কিন্তু এই সংবাদটা কোন সৈনিক বা আরএসইউ বা রেজিমেন্টাল পুলিশ কেউ কিন্তু কাউকে বলে নাই তারা। ডিজি কিন্তু যখন প্যারেড আমাদের দরবার হলে আসেন তখন কিন্তু অলরেডি কোয়ার্টার গার্ড ইজ ক্যাপচার্ড, এটা কিন্তু জানা গেছে আফটার তদন্ত করার পর। ওখানে কারণ ওই কোয়ার্টার গার্ডে একজন অফিসার ওদিনকে অন ডিউটি ছিলেন, তাকে বেঁধে একটা খাটের তলায় রেখে দেওয়া হয়েছিল। তার স্টেটমেন্টে পেয়ে গেছে যে সে 9টার আগেই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার্ড। ডিজি আসলেন, ডিজি এসে কর্নেল মুজিব স্যারের কাছ থেকে প্যারেড হস্তান্তর করলেন। যথারীতি আমাদের যে পেশ ইমাম আছে, উনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দরবার শুরু হলো। এই পেশ ইমামও কিন্তু হার্ট অ্যাটাকে তার 1 মাস পরেই উনি মারা গেছেন। প্যারেড শুরু হলো, দরবার শুরু হলো। প্রথমেই ডিজি আমাদের প্যারেডটা 24 তারিখে খুব সুন্দর হয়েছে, প্রধানমন্ত্রী খুব ভালো বলেছেন। এগুলো বলার পরেই উনি প্রসঙ্গ সরাসরি ডাল ভাতে নিয়ে আসলেন। উনি ডাল ভাতের সম্পর্কে একদম ক্লিয়ারলি বললেন যে তোমাদের অনেকে এই ব্যাপারে অনেক কিছু সন্দেহ আছে, আমি ক্লিয়ার করে দিতেছি, আমরা টোটাল ব্যবসা করেছি 400 কোটি টাকা। এর মধ্যে সরকারের কাছ থেকে সব লোন নেওয়া, অলরেডি সরকারের কাছ থেকে যে লোন নিয়েছিলাম সেগুলো আমরা পরিশোধ করে দিয়েছি। অল্প কিছু বাকি আছে, আমাদের স্টোরে অনেক মালামাল আছে, সেগুলো বিক্রি করে আমরা সরকারের টাকা ফেরত দিয়ে দেবো। এরপরে যে টাকাগুলো থাকবে সেগুলো সব টাকা সৈনিকদের ওয়েলফেয়ার বাবদই খরচ করা হবে এবং তোমাদের ওয়েলফেয়ার ফান্ডে যাবে, একদম স্পষ্ট আমার মনে আছে। উনি এটা বলছেন এবং এটাও বললেন যে দেখো, তোমরা যারা সরাসরি এই ডাল ভাতে অংশগ্রহণ করেছো তাদেরকে ফুল ভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর যারা করোনি তাদেরকেও 10% হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। অতএব এইটা নিয়ে তোমাদের কোনো দুঃখ প্রকাশ করা, মনে ক্ষোভ থাকা উচিত না। এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আপনারা যদি দরবার হলে কেউ যেয়ে থাকেন, যেখান থেকে কোনো অনুষ্ঠান হলে যেখান থেকে খাবারগুলো আসে, অর্থাৎ স্টেজের দিকে এইদিকে মুখ করলে বাম দিক থেকে যে খাবার আসে, ওখান থেকে একটা সৈনিক প্রথমে দৌড়ে স্টেজে উঠলো। দ্যাট যে সোলজার কিন্তু স্টেজে কিন্তু দাঁড়ায় নাই, সে কিন্তু এসে আমি দেখতে পেলাম সে দৌড়ে পালায় চলে গেল।
কোন দিকে গেছে এটা খেয়াল করেন। দ্বিতীয় ম্যান যে আসলো সে এসে কিন্তু ডিজির পিছনে দাঁড়ালো, তার কাছে অস্ত্র ছিল, কিন্তু সে ডিজিকে কিন্তু মারবে বলে কোনো কিছু করেনি, কিন্তু সে এসে এত ভয় পেয়ে গেছে যে সে সেন্সলেস হোক বা না হোক সে কিন্তু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে আমরা যেহেতু মিড অফিসার ছিলাম, আমরা মিড লেভেলের অফিসার হওয়ার জন্য আমরা মাঝামাঝি জায়গায় বসছিলাম, আর কর্নেল মুজিব স্যাররা সবাই প্রথম সাইড স্বাভাবিক, ওনার সিনিয়র ছিলেন, ওনারা এইভাবে বসা ছিলেন। তো কর্নেল আনিস ছিল, কর্নেল মুজিব স্যার ছিলেন, আরো যারা ছিল সবাই হলো দ্রুততার সাথে, আর স্টেজে শুধু আমাদের ডিডিজি বাড়ি স্যার ছিলেন, ওই চেয়ারটা ওইভাবেই ইয়ে করা ছিল। ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে ওখান থেকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে, যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আর ওই সৈনিকটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেস দিয়ে পা এবং হাত বেঁধে ফেলে মাটিতেই শোয়া ছিল। তো এর মধ্যে আমি আবার স্টেজে উঠে গেলাম। স্টেজে উঠে যে হলো ডিজি তখন টেলিফোনে কারোর সাথে কথা বলতেছিলেন, কার সাথে কথা বলছেন ওই মুহূর্তে আমি ঠিক জানি না। উনি জাস্ট বলতেছিলেন যে সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক হয়তো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতেছে, তো পারলে সেনাবাহিনী পাঠানোর জন্য উনি তাকে যেন বলছেন, বাট এটা আমি তখন জানি না। পরবর্তীতে আমি জানি কার কার সাথে উনি কথা বলেছেন, কিন্তু ওই সময় কার সাথে কথা বলছিলেন আমি ঠিক জানি না। এর মধ্যে কে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে, আপনি স্যার অফিসে চলে যান। তো উনি কিছুটা রাগত স্বরেই বললেন যে why should I go? Please call everybody to come back over here and try to motivate them. এই বলে কর্নেল মুজিব স্যার এবং কর্নেল মুজিব স্যারের আন্ডারে যে কয়টা ব্যাটালিয়ন ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট and try to motivate them and bring them in the দরবার hall for the দরবার। এটা বলার পরে আমার এখনো চোখে ভাসতেছে যে কর্নেল মুজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল, আমার কোর্সমেট এনায়েত, সাথে আরো যারা ব্যাটালিয়ন কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বের হয়ে গেল, আর তাদের সাথে দেখা হয় নাই। পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটেই মেরে ফেলা হয়েছে। এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ, যেখানে গাড়ি ওরা থামে ওই দিক থেকে একটা আসছে। তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান দিকে একটা মাঠ আছে, মাঠের দিকে। তো ওখানে দেখলাম যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 6-7 জন বা 8 জন হতে পারে, যে সৈনিক, মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে। আমরা তখন, আমি ছিলাম, কর্নেল গুলজার ছিল, এরশাদ স্যার ছিল, কর্নেল আজম স্যার ছিল, আরো কয়েকজন ছিল, সবাই মিলে আমরা ওই জানলার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না, তোমরা চলে যাও, এটা কেন গুলি করতেছ? কিন্তু ওই সময় যে গুলিটা ওরা করতেছিল আমার অভিজ্ঞতার অনুযায়ী, আমি এটা সব জায়গায় বলেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন দিয়ে ফায়ার করতেছিল না, এটা ব্ল্যাক অ্যামুনিশন দিয়ে, ব্ল্যাক অ্যামুনিশন যেটা আমরা ট্রেনিং এর সময় ব্যবহার করি সেটা ব্যবহার করতেছিল। তো তাদেরকে বারবার, যেহেতু ওরা ব্ল্যাক অ্যামুনিশন ফায়ার করতেছিল, তো ফায়ারের গুলিগুলো কিন্তু আমাদের গ্লাসগুলো তো আসতেছিল না, সেই জন্য আমরা গ্লাসগুলো খুলে আমরা সবাইকে ওদেরকে নিষেধ করছিলাম যে ওরা চলে যাও, এগুলো এসব ফায়ার টায়ার করো না। ওরা কিন্তু আমাদের দিকে কথায় কোনো ভুরুক্ষেপই করতেছিল না। এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি, এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিকআপ ছিল, ওই পিকআপে করে সম্ভবত অ্যামুনিশন নিয়ে এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন গুলো দিল, একদম আমার চোখে দেখা। তো ওখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো, তখন কিন্তু ওই ফায়ার
গুলো আমাদের গ্লাস ভেদ করে দরবার হলে ঢোকা শুরু করলো। তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে তখন আমরা জানলা পাশে কয়েকজন ছিলাম, আর কিছু অফিসার। ওই গ্লাসগুলো ছিল প্রায় 3.5 ফিট 4 ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল, তারা সব নিচে নেমে গেল। তো আমরা যেহেতু কথা বলতেছিলাম, তো এনশাদ স্যার আমাকে দূর থেকে বললো যে জামান তুমি তাড়াতাড়ি চলে আসো, পিছিয়ে আসো। আমি তখন পিছনে তাকিয়ে দেখলাম যে এনশাদ স্যার ওই আমাদের বড় পিলার আছে, পিলারের পিছনে নিয়েছে। আজম স্যারও ছিল, আজম স্যারও আমাকে ছিল, বললো যে জামান আর থেকো না, ফায়ার হচ্ছে, তুমি পিছিয়ে চলে আসো। তখন আমি, গোলজার, তারপরে কর্নেল এন্দাদ, আর কেউ ছিল, আমার সবার নামগুলো এখন এই মুহূর্তে মনে নাই। আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু ক্রলিং এর মতো ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম। আসার পরে যেহেতু এনশাদ স্যার ওখানে আমাদের মধ্যে অনেক সিনিয়র ছিলেন, স্যার বললেন যে চলো আমরা এখানে থাকবো না, চলো স্টেজে উঠে যাই। তখন কিন্তু স্টেজে যারা ছিল তারা কিন্তু স্টেজ থেকে ভেতরে যে মেন স্টেজ যেটা, সেই স্টেজে কিন্তু চলে গেছে। এবং ওই স্টেজের উপরে কিন্তু একটা মোটা ভ্যালভেটের একটা বড় পর্দা ছিল, কিন্তু অনেক মোটা, যেটা নর্মালি বড় স্টেজের হয়। আমরা তাকে দেখলাম তখন সামনে যেখানে দরবারের ডিজি বসেছিলেন সেখানে কিন্তু কেউ নাই। আমি কি খুব বেশি ডিটেলস বলে ফেলছি? আমি কি শর্টে চলে যাব? হ্যাঁ বলেন বলেন। বলেন বলেন শর্টেই বলি। তারপরে আমরা স্টেজে আমরা যখন চলে যাচ্ছি সবাই মিলে আমরা একটু নিচু হয়ে ওই স্টেজের দিকে উঠতে গেলাম। আমি যখন উঠতে যাই তখন দেখলাম যে ওই সৈনিকটা তখনও ওই মাটিতে শোয়া আছে। ওর নাম পরে জেনেছি সিপাহী মঈন। তো কোথায় থেকে যেন আমার পাশে দেখলাম ডিওটি কর্নেল আনিসও আসলো। তখন কিন্তু আমাদের অফিসাররা সবাই কিন্তু ওই ইয়ের পর্দার ভেতরে ঢুকে গেছে। তো আমি আনিস স্যারকে জিজ্ঞেস করলাম যে হলো স্যার একে কি করব? স্যার বললো যে ধরো। আমি সম্ভবত পা ধরলাম আর স্যার হাত ধরে ওকে ধরে ওই কোন রকমের পর্দার ওই পারে নিয়ে গেলাম। নিয়ে যে ও তো মরার মতো পড়ে রয়েছে, সেন্সলেস কি বলতে পারবো না, বাট ও পড়েই আছে, ও সারা সপ্তাহ কিছুই করতেছে না। ওকে পর্দার ভেতরে নিয়ে গেলাম। ভেতরে ঢুকেই দুইটা উইং ছিল, দুইটা উইং এর মধ্যে বাঁদিকে উইং একটা ছিল, ডান দিকে উইং ছিল। তা আমি কি কারণেই হোক আমি বাঁদিকের উইং এ চলে আসছি। বাঁদিকের উইং এ আমি যে দেখলাম যে ওখানে ডিজি আছেন, ডিডিজি আছেন, অনেক এনশাদ স্যার আছে, অনেকেই আছে, আমার পরিচিত অনেকেই আছে। আর উল্টা দিকে ছিল আরো অনেক অফিসার, যেটা দেখা যাচ্ছে না, কারণ ওই সময় নেমেই কর্নেল আনিস বললো যে অন্ধকার করে দাও। তো আমাদের ওখানে ওই কিছু লম্বা লম্বা বাঁশের কুঞ্চি ছিল, ওইটা দিয়ে আমরা সব লাইট গুলো কিন্তু ভেঙে ফেললাম। ভেঙে ফেলে কিন্তু ওই ঘরটা অন্ধকার করা হলো যেন কেউ এসে ভিতরে দেখতে না পারে। তো ডিজিকে আমরা, এটা একটু জানা আপনাদের উচিত, ডিজিকে পাশে একটা চেয়ারে বসায় আমরা ডিজিকে সারাউন্ডিং করে দাঁড়াইছিলাম। এর মধ্যে আপনার আমি দেখলাম যে ওই আরপিজেসিও খুব আস্তে করে ওয়াকি টকি শুনতেছে। তো আমি তাকে বকা দিয়ে বললাম, এই এত আস্তে কি শুনতেছেন, জোরে দেন। তো জোরে যখন দিল তখন শুনলাম যে সে ওই দিক থেকে আসতেছে, যে অলরেডি অফিসার্স মেসে সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে, গেট দখল করছে, ও কোর্ট থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা ফায়ার করতেছে। এটা কিন্তু ওই ওয়াকি টকির মাধ্যমে আমরা শুনলাম। এটা আমি আমার ডিওটিকে ডেকে এনে বললাম, স্যারে দেখেন শুনেন এটা কি হচ্ছে। এই যে কেন্দ্রীয় সুবিধা মেজরের কথাটা আসলো না, নুরুল ইসলাম সাহেব, উনি আমাদের সাথেই ছিলেন। একটু বলে রাখি, উনি ওই যে ওনার ছেলে বলে গেল যে 5 মাস দেরি লাগছে তাকে শহীদ ঘোষণা করার জন্য। আমি প্রথম থেকে বলে আসতেছিলাম যে ও আমাদের সাথে ছিল এবং আমাদের অনুমতিক্রমে, ডিজির অনুমতিক্রমেই সে বাইরে যায়। এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন, সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। সাথে জায়দিও গিয়েছিল, জায়দি যেহেতু ওই পাশেই ছিল, ও বোধহয় চলে গেছিল। আমি বারবার বলতেছিলাম, কিন্তু ওই সময় যে ডিজি জেনারেল
মইনুল ইসলাম ছিলেন বা অন্যান্য যারা ছিলেন, তারা কেউ আমার এইটাকে অথরিটি হিসাবে নিতে চাচ্ছিলেন। আমি বারবার বলছিলাম সে গেছে এবং সে মারা গেছে, তাকে এই শহীদের মধ্যে আনতে হবে তাকে। তখন এই পয়েন্টটা প্রতিদিন বিকালে আমাদের 5টার সময় একটা মিটিং হতো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা উত্তর দেওয়া হলো, যদি ওইখানকার বেঁচে থাকা কোনো অফিসার যদি নিজে দায়িত্ব নিয়ে একটা স্টেটমেন্টের মতো করে দেয়, তাহলে পারেই ওনাকে শহীদের ঘোষণা করা হবে। তখন আমি ওনাকে একটা বিবৃতি দিই, যে বিবৃতিটি আবার আমাদের বিডিআর হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেইটাকে প্রসেস করে আনতে আনতেই 5 মাস দেরি হয়েছে। আমি জাস্ট হান্নানের সুবিধার জন্য বললাম, এই কারণে হয়েছে, কারণ আমি যদি স্টেটমেন্টটা না দিতাম তাহলে ওনাকে কিন্তু শহীদ হিসাবে ঘোষণা করা হতো না। কারণ উনি ছিলেন, আমি আমার চোখে দেখা, উনি আমাদের সাথেই ছিলেন। এই কারণে আমি তখন ইচ্ছাকৃতভাবেই বারবার বলেছিলাম এবং ওনাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এই সময় আপনার ডিজি যখন বসে আছে, এর মধ্যে ডিজি প্রধানমন্ত্রীর সাথে আর্মি মুভ করেছে, তো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্কিউ করবে। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা ওই সিপাহী মঈনের যে অস্ত্রটা ছিল, ওই অস্ত্রটা কিন্তু আমাদের কাছে ছিল, গুলি ভর্তি অস্ত্র। কর্নেল এমদাদ ছিল কমান্ডো। সে বললো যে স্যার এটা দিয়ে কয়টা ফেলাই দিই। দিদি বললো যে না, তুমি গুলি করো না। উনি ডিওপিকে বললেন অস্ত্রটার কাছ থেকে নিয়ে নাও। উনি কিন্তু গুলি করতে দেন নাই। ছিল কিন্তু আমাদের কাছে অ্যামুনিশন, ওই অস্ত্রের মধ্যে যে কয়টা অ্যামুনিশন ছিল, উনি বলছেন না, কাউকে গুলি করবে না। উনি অস্ত্রটা ডিউটি নিয়ে নেয় এই কর্নেল এমদাদের কাছ থেকে। কথা বললাম ডিএম এর সাথে, অনেকের সাথে কথা বলা হলো। গোলজার কথা বললো, সব গোলজার অবশ্য আগে বলেছে, গোলজার আমাদের গ্রুপের মধ্যে ছিল না। এর মধ্যে দেখলাম যে অপর দিকে যারা আছে অফিসাররা, তারা ওই হাত তুলে সব চলে যাচ্ছে, ওই বাইরে বেরোয় যাচ্ছে। তো ডিউটি দেখার পরে ডিউটি বললো স্যার ওইদিকে ওরা বোধহয় সারেন্ডার করছে, ওদের জন্য কি কোনো আপনার মেসেজ আছে? তো উনি বললেন যে ওরা যদি যাচ্ছে যাও, আর কি আস্তে আস্তে বলছেন আমি ঠিক শুনতে পারলাম না উনি কি বললেন। তো ওরা কিন্তু সব চলে গেল, কর্নেল কাইসার সব ওইদিকে ছিল। পরে শুনছি যে ওরা বেরোনোর পরেই বলে সাথে সাথে ওদেরকে ওখানেই গুলি করে মারা হয়েছে। পরে শুনছি, মানে ইয়ার পরে, যেটা ওই সময় বুঝতে পারি নাই আমরা। তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে, তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে। এর মধ্যে দেখলাম যে মাদারের ক্যাপ্টেন মাদার জেনারেল শাকিলের এডিসি ছিল, ও আমার পাশেই দাঁড়ানো ছিল। তো ও কাঁদতেছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই কাঁদছো কেন? বলে স্যার ওই ম্যাডামের বাসা অ্যাটাক করছে। কে অ্যাটাক করছে? বলে স্যার বিডিআর। তা আমি ভাবছি ওনার পাশে তো গার্ড আছে, তেমন গার্ডটা কই? বলে স্যার গার্ড পালাইছে। তো বললাম স্যার ম্যাডাম কই? বলে ম্যাডাম রুমে আছে। তো দিদি কিন্তু এই কথাগুলো শুনছেন, দিদি কিন্তু উনি পাশেই বসা, কিন্তু পাশে দিদি আমাদের জোরে জোরেই কথা হচ্ছিল ওর সাথে। তো আমি বললাম যে ম্যাডামকে বলো যে বাইরের দরজা লাগায় ওই বাথরুমের মধ্যে ঢুকে লক করে বাথরুমে বসে থাকতে বলো। তখন ডিজি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তো মাদার আবার রিপিট করলো। তো উনিও মাদারকে বললেন বলো যে হলো টয়লেটের মধ্যে বন্ধ করে থাকতে। উনি কিন্তু আর টেলিফোনটা নিয়ে ম্যাডামকে কিন্তু কিছু বলেন নাই, ওই সময় কিন্তু ম্যাডামের সাথে উনি কথা বলেন নাই। এর মধ্যে তো দিদি আমাদেরকে কয়েকবার জিজ্ঞেস করলেন কি সেনাবাহিনী আসছে? আমরা বললাম না, তো সেনাবাহিনী কেউ এখন পর্যন্ত আসে নাই। এর মধ্যে কিন্তু যত লেভেলে যার লেভেলে, তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল, তখন পর্যন্ত মোবাইল আমাদের সাথে ছিল। কোনো জায়গা থেকে কোনো পজিটিভ ইনফরমেশন আমরা পাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো করলাম আপনাদেরকে, এই তখন পর্যন্ত কিন্তু বিডিআররা দরবার হলে প্রবেশ করে নাই, তারা কিন্তু বাইরে থেকেই ফায়ার করছিল। এই সময় দেখা গেল যে তারা দরবার দখল করে ফেলল, দরবার হলটা। দরবার হল দখল করার পরে তারা তখন স্টেজের দিকে অনবরত গুলি করা শুরু করলো। তো গুলিগুলো সব লেগে বিভিন্ন ওয়ালে ওয়ালে লাগতেছিল। তো আমরা ডেফিনেটলি সব ভয় পাচ্ছিলাম যে হলো, যদিও গুলিগুলো আমরা তো উইংসে ছিলাম আর গুলিগুলো সোজাসুজি যাচ্ছিল।
তো সবাই আমরা চেষ্টা করতেছিলাম যে যত চেপে চাওয়া যায় বাঁচার জন্য সবাই চেষ্টা করেছে, এটা মিথ্যা কথা বলে লাভ নেই, আমরা কিন্তু উই ট্রাইড আওয়ার বেস্ট আমাদের বাঁচার জন্য। তো ডিজি যেহেতু এক কোনায় বসেছিলেন, তো ডিজির একটু কষ্ট হচ্ছে, কারণ আমরা সবাই চেপে ওনার গায়ের উপর পড়ে যাচ্ছিলাম। তো উনি বললেন যে এই তোমরা এত ভয় পাচ্ছ কেন, তোমরা মৃত্যুর জন্য তো ভয় করছো কেন, মূর্তিটা একদিন হবেই, তো তোমরা ভয় পাচ্ছ কেন। তারপরও সবাই তো গুলির ভয় সবারই আছে। এর মধ্যেই দেখলাম যে হঠাৎ করে একটা সৈনিক এসএমজি নিয়ে ঢুকে ব্রাশ ফায়ার করতেছে, এবং আমরা যেদিকে আছি সেদিকেই নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে, বাট ফায়ারটা আল্লাহর রহমতে আমাদের বরাবর না এসে, এখনো বিডিআরে গেলে ওই দাগ দেখবেন দুইটা উপরের দিকে চারটা গুলি, দুটোর পাশে গুলিগুলো আছে। এনসাদ স্যার সামনে আগায় যে বললো এবারে তুই ফায়ার করতেছিস কেন। পরে নাম শুনছে বলে সিপাহী সেলিম ছিল বলে, যে আসছে সেলিম ছিল, যা তারপর সে ওখান থেকে চিল্লাই বললো যে আপনারা সবাই বের হয়ে যান, না হলে গুলি করে দেবো। তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চলো। তো ডিজি আগে গেলেন, ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বেরোয় গেলেন, ডিজির বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম। আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম, তখনই একজন ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল, আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়। নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল কার করে দাঁড়াইছিলাম। আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে, তোরা গোল করে দাঁড়াইছে, সব সিঙ্গেল লাইনে দাঁড়া। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো, এবং কি বিয়ে ডিজি প্রথমে দাঁড়ালেন, ডিজি কিন্তু সবাই আগে দাঁড়ালেন, ডিজির পরে ডিজি, এভাবে একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে। ওই সিনিয়রিটি অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম ওখানে। আর সৈনিকরা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চড়া একটা লোক, যে দুজনকে ধরতে পারলা না, ধরে ফেলাই দিতে পারলা না, আমাকে অনেকে পরে বলছে অনেকে। ওরা ছিল বেশ দূরে, এবং তাদের হাতে অস্ত্র ছিল, এবং সব আমাদের দিকে তাক করা যেত, যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করবো। তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না, কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল, অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে। কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন, এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস, ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে, ওইখান দিয়ে আমাদেরকে যেতে বললো। এর মধ্যে সম্ভবত এনসাদ স্যারের কাছে বোধহয় 2টা মোবাইল ছিল, একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন, আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেননি। ওইখানে ওই সময় এনসাদ স্যার কারোর সাথে বোধহয় ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময়, ওইটা কিন্তু আবার ওই বিডিআর দূর থেকে দেখে ফেলে, দিয়ে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে ওই মোবাইলটা কেড়ে নেয়। নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই, কিন্তু কেউ গুলি করে নাই। এখন আমরা যখন বাইরে বেরোলাম, বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বেরোর পর একটু বারান্দার পরে নিচে নামতে হয়। তো ডিজি জাস্ট ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল। ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোস্ট ছিল উঁচু করা, ওখান থেকে 4 জন সৈনিক, এরা কারা আমি এখন পর্যন্ত জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই 4 জনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান, পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে নেই। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যে দিকে ছিল, ওই আমরা যে 12-14 জন অফিসার ছিলাম, সবাই যে আমরা পাশে চলে গেছে।
ওই সময় একটা বুলেট এটা কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না। আমার এখানে প্রচন্ড জোরে লাগলো, লাগার পরে হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে। আমি হাতে দেখলাম যে না, এটা ভেতরে ঢোকে নাই, এটা পাশ দিয়ে বেরোয় গেছে। ওই সব চিন্তা বাদ দিয়ে আমিও ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকালে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনের পরে টয়লেট। তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে, ইউরিনালের পাশে যে ওই ইউরিনের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল, ওই বুক লেভেলের, আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মাল থাকে, ওইটার পাশে যে আমি শেল্টার নিলাম। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢুকে নাই, ওখানে তো আমরা অনেকে ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লা চিল্লি, ফায়ারিং, মানে অসম্ভব শব্দ। এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা সবাই ছিলাম, তাদেরকে সবাই বলছে ওই সময় ওই গুলাগুলিতে সব মারা গেছে, এবং তাদের মুখে চিল্লানি, কার চিল্লানি আমি বুঝতে পারছিলাম। সবাই বললে মরে গেলাম গো, বাঁচাও গো, অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কেন ওয়াল তো একটা 5 ইঞ্চির একটা ওয়াল মাত্র, আমি 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি। বসে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই। তো টয়লেটের ভিতর ঢুকে আমি কমোডের পাশে বসলাম, দরজাটা ভুলবশত আমি লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে। এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিপি মেরে ফেলছে, ডিডিজি কে মেরে ফেলছে, অনেক কথা শুনতেছি আমি। এর মধ্যেই হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে, সৈনিকরা ঢুকছে। ঢুকে হঠাৎ তারা যে টয়লেটটা তো বন্ধ, দেখতো ভেতরে কেউ আছে কিনা। আপনার দেখবেন দরবার হলের টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না, ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায়, খালি ওপেন এটা। তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পাচ্ছে, দেখবো ভেতরটা একজন আছে। আমি তখন ওকে অনেক অনুনয় বিনয় করছি, এখন খারাপ লাগে, বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি, আমাকে মেরো না। অনেক অনুনয় বিনয় করেছি। যাই হোক, ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো। আর যেহেতু টয়লেটটা খুব ছোট, আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে। কারণ আমি তো টয়লেটের পাশে বসে, টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা, এই জায়গাটায় টয়লেট, মানে কমোডের কোনায় আমি বসে আছি। তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে। আমি যত চেষ্টা করতেছি, ওয়াল তো আর সরানো যায় না, বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি, যাতে গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা বোধহয় 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে গিয়ে লাগলো, এবং পানি ফুটো হয়ে খুব ফোর্সে পানিটা বেরোয় আসলো। তো ওইটা এসে সরাসরি আমার গায়ে লাগছে। তো আমি ভাবছি বোধহয় গুলি লাগছে, পরে দেখলাম যে না, গুলি না, এটা হচ্ছে পানির ছেটা আসছে। এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখতো মরে গেছে কিনা। ওই বেটা কিন্তু আবার উঠছে সৈনিকটা। উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি। তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব সিম্প্যাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি। ও কেন বলছে আমি এখনো জানি না, তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই। সে বললো মরে গেছে। ও যেই বলছে মরে গেছে, আর এই যে সৈনিকরা এখানে ছিল ওই প্লাস্টিকের দরজায় এক লাথি মারছে, দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়লো। পড়ার সাথে সাথেই হলো
ও ঢুকেই বলে এই শালা তো মরে নাই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরলো, কিন্তু কেন যে ট্রিগার টিপে নেয় আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা, ব্যারেল ধরে সে কেন ট্রিগার টিপে নেয় আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারিনি। আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই, আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তে করে উপরে তুলে আমি উঠে, ওইটা শর্টকাট ছিল, ওকে আমি এমন ভাবে জাপটে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম। তো বের করে আমি ভাবলাম যে আমাকে তো মেরেই ফেলবে, তো অন্তত একটাকে নিয়ে বলি। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরে ওকে চেপে ধরলাম, যে ওকে চেপেই মেরে ফেলবো। এর মধ্যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল সৈনিকটা, যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি। ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন, আমাকে আপনাকে মারবো না। এই প্রথম বললো যে আপনাকে মারবো না, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু ওর কথা শুনতেছি না, আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায়। কিন্তু ওর পিছনে আরো দুইজন সৈনিক ছিল, ওরা তখন বললো যে এই ছেড়ে দিন, আমি তোকে গুলি করতেছি। তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলে দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব। তো তখন আই লুজেন মাই হ্যান্ড, আমি হাতটা ছেড়ে দিলাম। তখন ওই যাকে ধরেছিলাম সে আমাকে বললো যে স্যার আপনাকে মারবো না, আপনাকে কোটাঘাটে নিয়ে যাবো, বেরোয় আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে দিদিকে ওই জায়গায় দিদির লাশটা পড়েছিল, যখন ওনাকে মারে ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম দিদির ডেড বডি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে, একদম আমি যেখানে দাঁড়ায় আছি তার নিচেই পড়ে আছে। ওখানে এরশাদের ডেড বডি ছিল, মুশকিলের ডেড বডি ছিল, আরো আমি যাদের ছিলি সব ওখানে পড়ে রয়েছে। I'm extremely sorry. তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই এই এখনো মরে নাই কেন, একে মার। যে যে আমরা পারলো এসে মারার চেষ্টা করলো, কিন্তু ওরা বারবার বলছিল একে মারবো না, একে কোটাঘাটে নিয়ে যাবো। কেন বলতেছিল আমি কিছুই জানি না। তখন আমাকে পিছন এদিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো স্টেজের দিকে যে দেখলাম দূরে দূরে অনেক ডেড বডি পড়ে আছে, সবগুলো মুখ থুপড়ে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এরা কারা। তো অবশ্যই এগুলো অফিসারদেরই ডেড বডি হবে, বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারিনি। তো আমাকে বললো যে এই নিচে তাকাবি না, উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক। তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি। আপনারা কি খুব বোর হচ্ছেন? তারপরে আমি ওই দিক দিয়ে ওইখানে আরেকটা টয়লেট ছিল, ওই টয়লেটের মধ্যে ঢুকে আমাকে বললো ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না, বললাম যে পালাই গেছে, ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো। তো আমি প্রথমে বেরোলাম, আবার আমার সাথে সাথে ওরাও বেরোলো। বেরোয় দেখলাম যে ওই মাঠটা, যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা, একদম ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোটাঘাটে নিয়ে যাবে। তো ওই কোটাঘাটের রোড আমি তো চিনি, তো আমাকে ভাবে নিয়ে যাচ্ছে। এই কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো, আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছে, এটা কে, এখনো মরে নাই কেন, এই কেন বেঁচে আছে কে? বলে এটা অফিসার, এখনো মরে নাই, কেন মরে নাই জানি না, বাট একে নিয়ে যাচ্ছি হলো ইয়েতে নিয়ে যাচ্ছি, কোটাঘাটে নিয়ে যাচ্ছি। বলে না রাখ, একেই মারবো এখানে। এই বলেছে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো, ধরে কিছুক্ষণ বললো এই কলেমা পড়, তুই এখন মারবো। আমি তো দৌড়াদৌড় করতেছি, হঠাৎ সে বললো যে যা তোর ছেড়ে দিলাম, জায়গায় নিয়ে যা বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো। ও কিন্তু আর গুলি করলো না।
করে আমরা যেতে যেতে দৌড়ে যাচ্ছি, ওই মাঠের মধ্যে আরো কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে, কাদের বলতে পারবো না। এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটালিয়ন ছিল যেটা, সেখান দিয়ে গিয়ে আমি যখন ওই রোডের মাঝে আসছি, ওখানে দেখলাম যে একটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে। ওরাও সেম বললো যে একে নিয়ে যাওয়া যাবে না, এই তোরা সর, ওকে গুলি করবো। ওরা যতই বলতেছে না, ওই দরবার হল থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে, বলে না কোটাঘাটে যাবে না, একে এখানেই মারবো। এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায়, ও অবশ্য মোটরসাইকেলের হেলমেট পরা ছিল লাল রঙের, মুখে বুলেট উপর জোর, আর একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসতেছে। তো ওর আগানো দেখে আমি যখন ভাবতেছিল এই বুঝে তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয়। তো আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুই আমার গুলি করে মারো, ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটায়। ওই সৈনিকটা দেখলাম আমার সামনে এসে হঠাৎ করে সে বললো যে স্যার আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে? তো আমি প্রথমে ওর কথা বিশ্বাস করতেছিলাম না। আমি তো ওকে চিনতে পারছিলাম, যেহেতু হেলমেটের মধ্যে আছে আমি চিনি না। পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল, আমার সাথে কোনদিন চাকরিও করে নাই, বাট সে ছিল ওই আরপি ছিল, রেজিমেন্টাল পুলিশ। তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে, এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই। তো সে আমাকে, আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও। বললো স্যার এটা সম্ভব না, এটা গেলে আপনাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ওদেরকে বলে যা তোরা যা, আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস। ওর ভিতরে ঢুকায় বলে চলেন আপনাকে স্যার উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিচতলায়, ডান দিকে যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধহয় ডেড বডি সবখান থেকে নামিয়েছে, সব ব্লাড গুলো তখন শুকায় নেই, কাঁচা ব্লাড। ওই যে লাশ টানলে আপনার ব্লাড গুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাড গুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে ওঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো বোধহয় উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয়। এর আগে ডেড বডি গুলো বের করে ফেলছে, এখন বোধহয় আমাকে মারবে। তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে স্যার উঠছেন না কেন, উঠে আসেন। তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ন সিওর অফিস থেকেই ডেড বডি গুলো বের হয়েছে, একদম ব্লাডের দাগ গুলো সব আছে। তার মানে ওখানে কোনো অফিসার ছিল, তাকে মারছে, মেরে আমাকে উপরে 4 তলায় নিয়ে গেল। ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি। ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলছো আপনি ছাদে চলে যান। তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল, আমি ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল। টয়লেটের প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল, বেসিনের পরেই টয়লেট। বললো ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই, তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে হচ্ছে ও চলে গেল। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন। আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার, বেঁচে থাকতে দেখাবো। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? ও র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বললো না, শুধু বললো যে নজরুল। বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম। টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকায় আছে। আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়িত, ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে। ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন? বলে স্যার আমি এখানে আছি যদি আমাকে মেরে ফেলে। তাই মনে তুমি কি দরবার হলে ছিল না? ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না। কিন্তু কই ছিলাম? তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন, আমি স্কাই রুমে টি ব্রেক ম্যানেজার। ও আমাদের আবার ম্যাচ সেক্রেটারি ছিল। তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম। বাট ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কিভাবে আসলা। এটা কিন্তু তখন আর ওকে আমি ওই এর মধ্যে আর জিজ্ঞাসা করতে পারি নাই।
তো ও বললো যে আমি ওকে জিজ্ঞেস দরবার কি হয়েছে তুমি জানো, ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না, আমি তো ছিলাম স্কাই রুমে। তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরো ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে। তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না, বললো না স্যার আমি তো পাড়ায় এখানে লুকাই আছি। তো যাই হোক ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমি বললাম না ছোটখাটো। এর মধ্যে দেখলাম যে 2টা কি 2:30টার দিকে দেখলাম কে যেন আসতেছে। ওর মধ্যে ও বললো স্যার দুইজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে, তা আমি একটু দূরে আপনার থেকে বসি, আপনি টয়লেটের ভেতরে থাকেন। ওর বাইরে বেসিনের সামনে যেয়ে বসলো। তো দেখলাম কিছুক্ষণে কে যেন আসতেছে, ও বেরোয় গেল। দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে, কি কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধহয় ও বলছে ভেতরে কানে জামান আছে, আমাকে মারা নাই কেন, এই নিয়ে বোধহয় কোথায় কিছু হচ্ছে, এটা আমি যখন বুঝছি আর কি। আমি কিন্তু একদম দরজার ফাঁকে লুকায় আছি। এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো। তো ওকে দেখে আমি দেখলাম ও যে ডিএডি রহিম, ও আমার কোয়ার্টার মাস্টার ছিল। আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল। তো আমাকে এসে সেলুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য দোয়া করেন। তো আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে, আমরা সবাই যাচ্ছি, আমরা ওখানে ওনার প্রতিনিধি হিসাবে ওখানে যাচ্ছি। তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি যাও ওই তহিদকে আমার সাথে রেখে দেবে না, তহিদ যদি চলে যায় তাহলে তো আমাকে মেরে ফেলবে। বলে না স্যার থাকা যাবে না, আমি একবার যাবো না বলছি, এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না। আমি দেখলাম সে একটু খোড়ায় খোড়ায় হাঁটতেছে। এই যে ডিএডি তহিদি আর ওই ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া পড়েন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে থাকেন স্যার, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে কিন্তু তহিদ আর হলো ডিএডি রহিম ওই ঘর থেকে চলে গেল। এই যে গেল আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসে নাই, বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই, বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই। আমি কিন্তু পরবর্তীতে আমি একটু শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি। পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই, ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি ছোট করে শর্ট করে বলছি। এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো, কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোন্ট শুট হিম, ইংলিশেই বলছে। ওই লোকটাকে আমি এখনো দেখি নাই, বাট দেখলে আমি এখনো চিনবো, কালো করে গোলাকার মুখ। বাট আমি অনেক খুঁজছি বিডিআরে, তাকে কিন্তু আমি পাই নাই। বাট ইংলিশে কথা বলতেছিল, ডোন্ট শুট হিম। যে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন, যে আমি কি করতে হবে, বললো যে আপনি দৌড়ে দাঁড়াদাঁড়ি করেন। তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি, সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়াদাঁড়ি আরো জোরে জোরে করেন। এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো। নিচে নামার পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা আর একটা পিকআপ দাঁড়ানো আছে। আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়া এসে যে এই শালা এখনো মরে নাই কেন, সবার একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। তো যাক এর মধ্যে আমি একদম নিথর হয়ে আছি, আমি আর কিছু বলছিও না, কথা কোনো কিছু বলছি না। সব বলার পরে আমি যখন হঠাৎ পিকআপের দিকে তাকাই দেখি আমার যে, আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল, আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা। তো আমি ওর দিকে এমন ভাবে তাকাইছি যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে, এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না বা কিচ্ছু বলছে। যাক এটা বোধহয় আল্লাহরই রহমত। হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো যে এই আমার স্যার কেউ তোরা মারবি না। কিন্তু সে গাড়ি থেকে নামলো না, গাড়ি থেকেই বলতেছিল। এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল, কটা গাড়ি নিয়ে চল।
কিছু তো নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি তো যাচ্ছি, তোমাদের ধাক্কা মারতে হবে না, আমি যাচ্ছি। আমার কে যেন বললে গাড়িতে তোল, বলে আমার ঘোরালো, আমার গাড়ির কাছে বলে শালা অনেক পাজারও চড়ছে, শালাকে লাটটাই নিয়ে যা। আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এই কিছু দূর যাওয়ার পরে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সামনে একটা ঢুকার জায়গা আছে, ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো। আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই, একে এখানেই মারবো। এখন যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না, একে কোয়ার্টারে নিয়ে যেতে বলছে। কে বলছে? ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না, কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই। এর পরবর্তীতে আমি ওদেরকে বললাম যে তোমরা বললে কোয়ার্টারে নিয়ে যাবে, এখন তো এরা বলতেছে মেরে ফেলবে। বলে স্যার কি করবো, এটা তো কথা শুনছে না। দিয়ে স্যার ওরা এর মধ্যে দেখলাম ওই পিক আপটা যে ছিল দাঁড়ানো, ওই পিক আপটা এসে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক সামনে নামলো। আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে এসে সে এরা দাঁড়াই দিয়ে বললো যে স্যারকে কেউ মারবি না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ও আমার ড্রাইভার নিয়ে নিল, নিয়ে আমাকে ওই কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়ার্টারে যে আমার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার নিয়ে যেতে। এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টলের নিচে পড়ে গেলাম। ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বলে স্যার খুব বেশি লাগছে। আমি তখন মাথা আমার ঘুরছে, আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কোয়ার্টার। তা আমি বললাম যে আমাকে একটু ধরো, আমি তাহলে যেতে পারবো। ও ধরলো, আমি ওই ওর সাথে দৌড়ে দৌড়ে কোয়ার্টারে গেলাম। কোয়ার্টারে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল, ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোয়ার্টারে ঢোকালো। ওই কোয়ার্টারের যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি টাবে, ওই এলাই ভাবি ছিল, আর অনেকেই ওই কোয়ার্টারের মধ্যে ভর্তি সবাই ছিল। তো আমাকে এটার পরে আমি ওই কোনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কোনায় বসায়, ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন। আমি তখন খুব ঘামতেছিলাম। কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল। আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করতেছিল যে আমার আব্বার কি হয়েছে, আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে যে তোমার আব্বার আমি ডেড বডি দেখেছি। আমি কিছুই বলি নাই। অনেকে আমার উপর রাগ করবে সে আঙ্কেলরা, যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে নাই। আমি কি করে বলবো বল যে ওর আব্বার আমি ডেড বডি দেখেছি? আমি বলি নাই ওই সময় কোটাগারের মধ্যে। যাই হোক এইভাবে করে শেষের মধ্যে আরো অনেক ঘটনা আছে। করার পরে শেষে বিকালে 4টা সাড়ে 4টার দিকে ওই এর মধ্যে আমি এলাই ভাবি সহ আরো অনেককে যারা ভাবছিল বলছিলেন আমার পরিবার কোথায়, আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাই নাই। তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে। তা আমি কিন্তু আমার ওই কোটাগারে সব ফ্যামিলি ছিল, আমি আমার পরিবারে কাউকে পাই নাই। তারপরে যা হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম। বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল। তারপরে যা করে অনেক ঘটনা আছে। এইটা হচ্ছে মোটামুটি ওই দিনের 25 তারিখের আমি সংক্ষেপে বললাম। এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ দিয়ে বলছি যাতে সময় বেশি নষ্ট না হয়।